অর্থনীতি পুনর্গঠন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ত্রিমুখী চাপে রয়েছে সরকার। এমন বাস্তবতায় আগামীর বাজেট চ্যালেঞ্জের হবে বলে জানিয়েছেন খোদ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন যে টাকা ছাপানো নয়, বিনিয়োগ বাড়ানোই মূল লক্ষ্য সরকারের। এছাড়া এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেতে কাজ করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। রেকর্ড বিদেশি ঋণ, কম রাজস্ব আদায়, চড়া মূল্যস্ফীতি সহ নানামুখী চ্যালেঞ্জে দেশের অর্থনীতি। নতুন করে যোগ হয়েছে জ্বালানির বাড়তি দাম। এমন অবস্থায় আগামী জুনে বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। বাজেট ঘিরে এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, অর্থনীতি পুনর্গঠন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানির বাড়তি দাম, এই ত্রিমুখী চাপে সরকার। এমন বাস্তবতায় নতুন বাজেট হবে চ্যালেঞ্জের। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে আর একটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, এক্সট্রা অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে, এটা আবার তার উপরে। সুতরাং একটা 3 ওয়ে চ্যালেঞ্জ আর কি, অনেক বড় চ্যালেঞ্জ। বলেন, ঋণ নির্ভরতা কমিয়ে আগামীর বাজেট হবে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব। এছাড়া এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পাওয়ার বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। আমাদের মূল হচ্ছে আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, তো সেটাও মাথায় রেখে বাজেটটা করতে হবে। এদিকে বাজেট নিয়ে দ্বিতীয় দিনের আলোচনায় ব্যাংক, বিমা ও পুঁজিবাজারের 8টি সংগঠনের সাথে বৈঠক করে এনবিআর, যেখানে উঠে আসে শুল্ক কমানো সহ নানা দাবি দেওয়া। বাজার মূলধন স্যার এখন আছে 30 বিলিয়নেরও নিচে, 7% অব দ্য জিডিপি। এইটাকে আগামী 5 বছরে 2030 সালে আমরা $200 বিলিয়ন, মানে 25% অব দ্য জিডিপিতে নিয়ে যেতে চাই। আমরা যে অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ এটাকে কনসালটেন্সির মধ্যে ধরা হয়, ধরতে গিয়ে আমাদের এটা ট্যাক্স বার্ডেন চলে আসে ভ্যাট সহ 140%। এ সময় অগ্রিম আয়করের কেটে রাখা অর্থ দ্রুতই করদাতারা ফেরত পাবেন বলে জানান এনবিআর চেয়ারম্যান। দিস ইজ হাউ উই আর গোইং টু ইমপ্লিমেন্ট। তো এগুলো অটোমেশনগুলো হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা সব ধীরে ধীরে এগুলো সব ঠিক করব। মইনুল হাসান, 71, ঢাকা। ব্যাংক খাতে ভবিষ্যতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না। ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে কথা জানিয়েছেন গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। তিনি বলেছেন যে বর্তমান যে অবস্থা চলমান রয়েছে, এ খাতের অব্যবস্থাপনার পেছনে আগের ক্ষমতাসীনদের বড় একটি দায় রয়েছে। তিনি আরও জানিয়েছেন যে ঠিকমতো কাজ করলে গ্রাহকদেরকে এত হয়রানির শিকার হতে হতো না। মধ্যপ্রাচ্য সংকট অর্থনীতিকে চ্যালেঞ্জে ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে একযোগে কাজ করতে হবে। জ্বালানি আমদানি নিরবচ্ছিন্ন রাখতে একাধিক উৎসের কাছ থেকে প্রায় $2 বিলিয়ন ঋণ নেওয়ার কথা জানান গভর্নর। তিনি বলেন যে বৈদেশিক মুদ্রার মজুদ যাতে ধরে রাখা যায়, সেই চেষ্টা অব্যাহত থাকবে। অবস্থা ভালো, রিজনেবল অবস্থায় আছে। আমাদের ইনফ্লেশন কিছুটা কন্ট্রোলে থাকলেও এটা খুব একটা কন্ট্রোলে আনতে পারি নাই, তারপরে যথেষ্ট কন্ট্রোলে আছে এই সিচুয়েশনে। কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট ডিগ্রোথ হচ্ছে, আমাদের ইনভেস্টমেন্ট ডিগ্রোথ হচ্ছে। চাহিদা মতো ডিজেলের অভাবে ব্যাহত হচ্ছে ফসলি জমিতে সেচ কার্যক্রম। এতে বিপাকে পড়ছেন বহু কৃষক। বিশেষজ্ঞরা বলছেন যে যুদ্ধের সুযোগে কৃত্রিম সংকট তৈরি করছে একটি বিশেষ গোষ্ঠী। সরকারের পক্ষ থেকে এখনই কঠোর পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়তে পারে দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা। মেজবা হাসানের রিপোর্ট আর ছবি তুলেছেন মিরাজ সুমন। জীবিকার জন্য কৃষিকাজই প্রধান ভরসা 65 বছর বয়সী কৃষক আব্দুল মুন্নাফের। এই পেশায় তার পার হয়েছে কয়েক দশক, কিন্তু জ্বালানির এমন সংকট দেখেননি আগে। গেল মাস খানেকের সংকটে সময় মতো ডিজেল পাননি তিনি, ফলে জমিতে সেচ দিতে হচ্ছে নির্ধারিত সময়ের 2 দিন পর। শুধু সংকট নয়, জ্বালানির বাড়তি দামের কারণে বড় দুশ্চিন্তায় পড়েছেন তিনি। তার পাশের জমির রশিদ মিয়াও পড়েছেন বড় সমস্যায়, তাই বদলেছেন ফসল ফলানোর পরিকল্পনাও। তেলের সংকট ক্ষেত করে পারলাম না, আমি এই পাট ক্ষেত করলাম তেলের জ্বালাই পাই না, খালি বললাম পাম্পে করলাম, আজকে না কাইলে এসো, কাইলে না পরশু এসো, 3-4 গুদে রাখতে পাট বললাম। তেল তো মোটামুটি মনে কর কয়েকদিন পাইনি, বুঝছেন, খুবই কষ্ট ছিল। এখন মোটামুটি দেখ পাইতেছি, তাও তেল বেশি দেয় না। লিটার প্রতি 25 টাকা বেশি নিতেছে, 25 টাকা বেশি নিতেছে।
তা কোনো রকম আর কি সাপও না মারে লড়েও না ভাঙে এই অবস্থায় চলতেছে আর কি। শুধু সেচ নয়, জমি চাষের যন্ত্রেও ব্যবহৃত হয় তেল, ফলে সংকট দেখা দিয়েছে সেখানেও। যেমন আলামিন হকের সংসার চলে অন্যের জমি চাষ করে। 5 দিন পর নিজের ট্রাক্টর চালু করতে পারলেও সংকটে তারা আশেপাশের অনেকেই। কিন্তু এই 5 লিটার তেল দিয়ে শুধু এই যে পেঁপে ক্ষেতটা চাষ করলাম এই যে নিজের, তাছাড়া আর এমনি কোনো চাষ করতে পারি না। এই সুঙ্গর থেকে সিঙ্গের গেলেও 15 কিলো জায়গার ভিতরে স্ট্যান্ডে যে এই সিঙ্গের পাম্পে যে তেল তেমন পাওয়া যায় না। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের সুযোগে কিছু গোষ্ঠী কৃত্রিম সংকট তৈরি করে কৃষিখাতে অস্থিরতা সৃষ্টি করছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ধাক্কা লাগতে পারে খাদ্য উৎপাদনে। কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশে এগ্রিকালচারের যে জিনিসগুলো যে ফসল মাঠে আছে তার ভিতরে অন্যতম হলো বোরো। তেলের কারণে যদি বোরোর ব্যাপকভাবে প্রভাব পড়ে তাহলে আমি মনে করি মারাত্মকভাবে ফসলের ক্ষতি হবে, এবং ফসলের যদি এটা ক্ষতি হয় তাহলে দেশে একটা খাদ্য সংকট সৃষ্টি হবে। উৎপাদন খরচ বৃদ্ধির কারণে এখন আমাদের বেশ সংকট হবে, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে। তথ্য বলছে, চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ৫.৫ লাখ হেক্টরের কিছু বেশি, যার অর্ধেকেরও বেশি জমি পুরোপুরি নির্ভরশীল ডিজেল চালিত সেচ যন্ত্রের উপর। বোরো ধানের এই মৌসুমে মাঠগুলোতে দরকার পর্যাপ্ত পানি, কিন্তু তীব্র জ্বালানি সংকটের কারণে জেলায় জেলায় বন্ধ হচ্ছে সেচ পাম্প, যার কারণে শুকিয়ে যাচ্ছে ধান ক্ষেতগুলো। কৃষকদের শঙ্কা, এমন সংকট চলতে থাকলে ফলন নেমে আসতে পারে অর্ধেকে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট সমাধান না হলে শুধু কৃষক নয়, প্রভাব পড়বে উৎপাদন, বাজারজাতকরণ, এমনকি সামগ্রিক অর্থনীতিতেও। মিসবাহ হাসান, ৭১, ধামরাইল। ব্যয় ৫৫০ কোটি টাকা, অথচ এর বিপরীতে আয় হবে বছরে মাত্র ৬.৫ কোটি। চীনার প্রতিষ্ঠান হান্ডার বিনিয়োগ আনতে এমন প্রশ্নবিদ্ধ এক উদ্যোগ বাস্তবায়ন করছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। শুধু তাই নয়, পরিষেবা বাবদ ১০০ কোটি টাকা এর সুযোগ থাকলেও তা ছেড়ে দেয়া হচ্ছে বিশেষ বিবেচনায়। সংস্থার অনেকে আপত্তি জানালেও এমন উদ্যোগ বাস্তবায়নে তোড়জোড় চালাচ্ছেন খোদ নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও বিডার সদস্য নাহিয়ান রুচির। রুহুল আমিনের অনুসন্ধানে থাকছে বিস্তারিত। ধলেশ্বরী নদী তীরে কেরানীগঞ্জ বিসিকের পাশে শান্ত, সবুজ ও সম্ভাবনায় মোড়া গ্রাম নতুন সোনাকান্দা। কৃষি এবং ব্যবসা এখানকার মানুষের মূল পেশা হলেও বড় একটা জনগোষ্ঠী থাকেন প্রবাসে। তবে আধুনিক শিল্পায়ন ও শোভন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সম্প্রতি এই এলাকা ঘিরে নতুন এক উদ্যোগ নিয়েছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। এরই মধ্যে যারা সমঝোতায় পৌঁছেছে চীনের কোম্পানি হান্ডার সঙ্গে, যদিও প্রশ্ন উঠেছে তার প্রক্রিয়া ও চুক্তির শর্ত নিয়ে। এখানে যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটাতে আপনার একটা আমাদের এলাকার একটা কর্মসংস্থানের জন্য তারা বিশেষ কিছু একটা উদ্যোগ নেবে, কিন্তু এখন আপাতত বন্ধ আছে। এইগুলো জমিতে ছিল আপনার আমাদের চাষাবাদের জন্য, আমাদের ছিল আপনার 2 ভাগের একটু বেশি, মানে 60% সামথিং। চায়না প্রজেক্ট করার জন্য এই জায়গায় এই ব্যবস্থা নেই। ধলেশ্বরী নদীর পাড়ে এখানে প্রায় 40 একর খাস জমি আছে সরকারের। সম্প্রতি আরও 37 একর জমি অধিগ্রহণের অনুমতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়, যার কাজও শুরু করেছে জেলা প্রশাসন। আমরা এখানে দেখছি যে এসব জমিতে বেশ কিছু সাইনবোর্ড দেওয়া হয়েছে বিভিন্ন কোম্পানি এবং ব্যক্তির নামে। শর্ত অনুযায়ী মোট ৭৭ একর জমি দরকার ওই প্রকল্পে। এর মধ্যে 40 একর খাস থাকলেও বাকি 37 একর অধিগ্রহণে বেজার ব্যয় হচ্ছে প্রায় ২৫০ কোটি টাকা। তবে বাজার মূল্য বিবেচনায় পুরো জমির দাম ৪৫০ কোটি টাকার উপরে। এছাড়া গ্যাস বিদ্যুৎ সংযোগে খরচ হবে আরও ৩০ কোটি। অন্যদিকে পানির জন্য নেওয়া হবে না কোনো অর্থ, অথচ দীর্ঘমেয়াদে এখান থেকেও বিপুল আয়ের সুযোগ ছিল। তাই সার্বিক বিচারে বেজার বিনিয়োগ প্রায় ৫৫০ কোটি টাকা। প্রশ্ন হলো, বিশাল এই বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি কি? তথ্য বলছে ওই প্রকল্প থেকে সংস্থাটির আয় আসবে শুধু জমির ভাড়া বাবদ, তাও নামমাত্র। কারণ প্রতি বর্গমিটার মাত্র $3 হারে বছরে পাওয়া যাবে মাত্র ৬,৩৪,০০,০০০ টাকা। সে হিসেবে 50 বছরে মিলবে ৩১৭ কোটি। তাই এমন অস্বাভাবিক সুবিধা দেওয়ার পক্ষে কোনো যুক্তি খুঁজে পাননি তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি। এমন কিছু
প্রস্তাব বিদেশিদেরকে করা উচিত হবে না যেটা স্থানীয়রা পান না। যে ইনভেস্টমেন্টের জন্য আহ্বান করা হয়েছে, এই ইনভেস্টমেন্টের জন্য আলাদা করে যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় সেটা না করে বরঞ্চ মিরেশ্বরায় বা ইতিমধ্যে যেসব জোনগুলো হলো আপনার ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, হলো আপনার যেটা হলো বেজার, সেখানে তাদেরকে নিয়ে গেলেই বরঞ্চ দেশের জন্য ভালো হতো। বিনিয়োগ প্রস্তাবে ডাইং ওয়াশিং সহ লাল শ্রেণীর কারখানা স্থাপনের পরিকল্পনা জানিয়েছে হান্ডা। সংশ্লিষ্টরা জানান, সেসব কারখানা চালাতে প্রচুর পানির ব্যবহার করা হবে নদী ও মাটির নিচ থেকে, যাতে থাকবে না বেজার নিয়ন্ত্রণ। তাই চূড়ান্ত চুক্তির আগে সেটিও খেয়াল রাখার কথা বলছেন পরিবেশবিদরা। তাদের জন্য যে প্রস্তাবিত জায়গাটা নদীর তীরবর্তী জায়গা, তো আমাদের আইন অনুসারে এখনও এটাকে নিষিদ্ধ জায়গা হিসেবে বলার সুযোগ নাই। তবে আপনি যদি পরিবেশগত দিকটা বিবেচনা করেন তাহলে এটা অবশ্যই বলা যায় যে এটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা। আর যারা ব্যবসা করেন তাদের আমি মনে করি যে এটা একটা তাদের সততারও ব্যাপার আছে, যে তারা শুধু কি ইকোনমিক বেনিফিটটাকেই তারা নেবেন, নাকি এদেশে তারা যেই সম্পদগুলো, যে রিসোর্সগুলো ব্যবহার করেন সেই রিসোর্সগুলো আমরা যাতে পরবর্তী প্রজন্মের জন্য আমরা যাতে সুস্থভাবে সঠিকভাবে রাখতে পারি, সেটা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সেটা ব্যবহার করতে পারে, ব্যবহার উপযোগী থাকে। ঢাকায় গত বছর বিজনেস সামিটে এ বিষয়ে বিডার সঙ্গে সমঝোতা করে হান্ডা। এরপর তা চাপিয়ে দেয়া হয় বেজার ঘাড়ে। প্রকল্পের যৌক্তিকতা নিয়ে বেশিরভাগ কর্মকর্তা আপত্তি জানালেও তা এগিয়ে নিচ্ছেন নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও বিডার ব্যবসা উন্নয়ন সদস্য নাহিয়ান রহমান রচি। অভিযোগ উঠেছে, সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার আগেই পরামর্শক থাকা অবস্থায় হান্ডার আমন্ত্রণে চীন সফর করেন তিনি। ফলে প্রশ্ন উঠেছে স্বচ্ছতা নিয়েও। এমন ঝুঁকিপূর্ণ উদ্যোগের বিষয়ে জানতে বেজার দুজন সদস্যের সঙ্গে যোগাযোগ করে ৭১ বিজনেস, যারা রাজি হননি কথা বলতে। এমনকি সাড়া দেননি নাহিয়ান রচি ও আশিক চৌধুরীও। ওই অর্থনৈতিক অঞ্চলে কারখানা বসাতে ৫০ একর জমি চায় হান্ডা, যেখানে বিনিয়োগের পরিকল্পনা $২২ কোটি। যদিও এত কম জমিতে এত বিনিয়োগ অসম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। রুহুল আমিন, ৭১, ঢাকা। দেশের ইতিহাসে মার্চ মাসে সর্বোচ্চ $4 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এ সময় রাষ্ট্রীয় মালিকানাধীন ৬ ব্যাংকের মাধ্যমে এসেছে $৬৪ কোটি, আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে $264 কোটি। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে আরও 46 কোটি, আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে $1 কোটি মতো। বরাবর মতোই এককভাবে সবচেয়ে বেশি রেমিটেন্স এনেছে বেসরকারি ইসলামী ব্যাংক লিমিটেড, প্রায় $59 কোটি। এর আগে গেল বছরে মার্চে $329 বিলিয়ন রেমিটেন্স আসার রেকর্ডটি ছিল এক মাসের মধ্যে সবচেয়ে বেশি। ট্রাম্পের যুদ্ধ বন্ধের ইঙ্গিতে যেন স্বস্তি ফিরছে বিশ্ববাজারে। আকাশছোঁয়া তেলের দাম মাত্র 12 ঘন্টায় 15% কমে নেমেছে $100। ইতিবাচক ধারা ফিরেছে বৈশ্বিক পুঁজিবাজারেও, যদিও এখনও অব্যাহত রয়েছে সামরিক অভিযান। ট্রাম্পের বার্তার পরে উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রযুক্তির প্রতিষ্ঠানগুলোতে হামলার হুমকি দিয়ে রেখেছে তেহরান। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত।2 weeks, maybe 3. We're hitting them very hard. Last night we knocked out tremendous amounts of. তেহরানের সাথে আলোচনা কিংবা কোনো চুক্তি ছাড়াই এবার যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন আভাসে বিশ্ববাজারে কমতে শুরু করে অপরিশোধিত তেলের দাম। $119 ওঠার পর 12 ঘন্টার মধ্যে 15% কমে তা নেমে আসে $100 ঘরে। তবে তেলের দাম কমলেও বিশ্ববাজারে আবারও মাথাচড়া দিয়ে উঠেছে স্বর্ণের দাম। 1.5% বেশি বেড়ে প্রতি আউন্স উঠেছে $4,700 উপরে। অথচ গেল সপ্তাহে যুদ্ধের কারণে 1983 সালের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন দেখা যায় স্বর্ণের বাজারে। চাঙ্গা হচ্ছে বৈশ্বিক শেয়ার বাজারও। সবশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের S&P 500 ও নাসডাক কম্পোজিটে সূচক বাড়ে 3% বেশি। অন্যদিকে এশিয়ার বাজারে দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক বেড়েছে 9.1%, জাপানের নিক্কেই 225 5%, আর নিফটি 50 ও সাংহাই স্টক এক্সচেঞ্জেও সূচক বাড়ে 1.5% হারে। ইতিবাচক ধারায় চলছে ইউরোপের শেয়ার বাজারও। ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে কিছুটা স্বস্তি মিললেও এখনও অব্যাহত রয়েছে সামরিক সংঘাত। এরই মাঝে ইরানের বিপ্লবী বাহিনী হুঁশিয়ারি দিয়েছে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন কোম্পানিগুলোর উপর হামলা করার, যে তালিকার মধ্যে রয়েছে বোয়িং, মাইক্রোসফট, অ্যাপল, গুগল সহ 18টি প্রতিষ্ঠান।
ইউরোপীয় ইউনিয়নের মতে যুদ্ধ বন্ধে ট্রাম্পের ইঙ্গিতেও শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরছে না ইউরোপের তেল গ্যাসের বাজার। এরই মধ্যে জ্বালানির সংকটে অঞ্চলটিতে গ্যাসের দাম 70% এবং তেলের দাম বেড়েছে 60%-এর বেশি। নাদিয়া ইসলাম তুলি, ৭১। অর্ধশত বছরে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল সাধারণ এক গ্যারেজ থেকে সূচনা করার প্রতিষ্ঠানটি এক মহীরুহ আকার ধারণ করেছে ৫ দশকের পথচলায়। ১,৬৬,০০০ কর্মীর প্রতিষ্ঠানটির বর্তমান বাজার মূল্য $৩.৭ ট্রিলিয়ন, যার বার্ষিক আয় $৪১৬ বিলিয়ন, খানিকটা বেশি। যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বেশ কিছু খাতে রয়ে গেছে এখনও বড় ধরনের চ্যালেঞ্জ। ৫০ বছর পূর্ণ করেছে প্রযুক্তি বিশ্বের দ্বিতীয় শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল। গেল ৫ দশকে প্রথমে ডেস্কটপ কম্পিউটার এবং পরে স্মার্টফোনকে মূলধারায় এনে প্রযুক্তি বিশ্বের গতিপথ বদলে দেয় প্রতিষ্ঠানটি। তবে বিশাল এই কর্মযজ্ঞের শুরুটা ছিল একেবারেই সাদামাটা। ১৯৭৬ সালের এই দিনে ক্যালিফোর্নিয়ার লস আল্টোসের একটি সাধারণ গ্যারেজে অখ্যাত প্রকৌশলী স্টিভ ওজনিয়াক, হাইস্কুল ছাত্র স্টিভ জবস এবং রোনাল্ড ওয়েনের হাত ধরে যাত্রা শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অ্যাপলকে। যে যুগে কম্পিউটার সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল, সে সময় নিজেরাও জানতেন না তাদেরই গড়া প্রতিষ্ঠান বদলে দেবে বিশ্ব। ১৯৮৪ সালে প্রথমবার ম্যাকিনটশ কম্পিউটার বাজারে আনে অ্যাপল। এরপর বেশ দ্রুততার সাথে বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে সমর্থ হয় প্রতিষ্ঠানটি। যদিও একটা সময় মতানৈক্যের ফলে অ্যাপল ছেড়ে চলে যান স্টিভ জবস। তবে ৯০-এর দশকে প্রতিষ্ঠানটি দেউলিয়া হওয়ার দোরগোড়ায় পৌঁছালে ১৯৯৭-তে আবারও যোগ দেন তিনি। ২০০১ সালে নিয়ে আসেন আইপড, ৭ সালে নিয়ে আসেন প্রথম আইফোন, যা মানুষের কাছে মুঠোফোনের ধারণাই বদলে দেয়। ধীরে ধীরে অ্যাপলের ঝুলিতে যোগ হয় আইপ্যাড, অ্যাপল ওয়াচ, এয়ারপড, অ্যাপল ভিশন প্রো। অ্যাপলের বর্তমান বাজার মূল্য $৩.৭ ট্রিলিয়ন, বার্ষিক আয় $৪১৬ বিলিয়ন আর সক্রিয় ডিভাইসের সংখ্যা ২৫০ বিলিয়ন। প্রতিষ্ঠানটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে। অ্যাপলের কর্মীর সংখ্যা ১,৬৬,০০০। ২০১১ সালে স্টিভ জবসের মৃত্যুতে কিছুটা অনিশ্চয়তা আসলেও পরবর্তীতে টিম কুকের নেতৃত্বে নিজেদের চেনা গতিপথে ফিরে আসে অ্যাপল। তিনি দায়িত্ব নেওয়ার পর আকারে প্রায় ৩ গুণ বড় হয় অ্যাপল, শেয়ার বৃদ্ধি পায় ১৬০০%। তবে এত কিছুর পরও অ্যাপলের সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ, যার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই দৌড়ে প্রতিষ্ঠানটি এখনও বেশ পিছিয়ে বলে মনে করেন বিশ্লেষকরা। গুঞ্জন চলছে ৬৫ বছর বয়সী টিম কুকের অবসরের বিষয়টি নিয়েও। এছাড়া ট্রাম্প ট্যারিফে বেড়ে গেছে প্রতিষ্ঠানটির উৎপাদন খরচও। তবে এমন সব বড় ধাক্কা সামলেই নিজেদের চেনা গতিপথে ছুটছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান অ্যাপল। আব্দুল্লাহ ফারুক, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনের সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।